দেবলীনা এবং সঞ্জয়ের গোপনীয়তা এবার জানতে পেরে গেল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এঙ্গেজমেন্টের রিং পছন্দ করার জন্য গাঙ্গুলি হাউসে দেবলীনাকে ডেকে আনা হয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যখন টেবিলে দেবলীনা নিজের ফোনটা ভুলে যায় এবং দেবলীনার ফোনে যখন হঠাৎ করে সঞ্জয়ের ফোন চলে আসে এবং সেটাই যখন ঈশানের চোখে পড়ে যায়, ঠিক সেই মুহূর্ত থেকে ঈশানের সন্দেহটা শুরু হয়ে যায়। অন্যদিকে ঈশান বলতে থাকে যে না, এই সুযোগটা কোনো মতে হাতছাড়া করা যাবে না, যত শীঘ্রই সম্ভব আমাকে এই ফোনটা তুলে শুনতে হবে যে আমি যে সঞ্জয়ের কথা ভাবছি সে আদৌ এই সঞ্জয় কিনা। অন্যদিকে এই ফোনটা রিসিভ করা মাত্রই যখন কুসুমের হবু বরের সন্ধান মিলে যায় ঈশানের কাছে এবং ঈশানের কোনো কিছু বলার আগেই যখন সঞ্জয় বলতে থাকে যে ম্যাডাম আপনি ঠিক ছিলেন, আপনি যে কথাটা ভাবছেন আমিও ভাবছি এবার সেটা নিয়ে, কারণ যদি আর খুব একটা বেশি দেরি করি 2 সপ্তাহ অপেক্ষা থাকতে গেলে তাহলে হয়তো বা কোনোভাবে কুসুম আমার থেকে হাতছাড়া হয়ে যেতে পারে এবং সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। তার জন্য যত শীঘ্রই সম্ভব এই বিয়ের ডেটটা এগিয়ে দিতে হবে এবং আমি তো ভেবেই ফেলেছি যে এবার আমি কুসুমের সেই বুড়ো বাবাটার কাছে গিয়ে এটাই বলবো যে আমার দুবাইয়ে কিছু এমার্জেন্সি কাজ পড়ে গেছে এবং সেই কাজের জন্য আমাকে ইমার্জেন্সি ফিরতে হবে 2-4 দিনের মধ্যেই, যাতে সে তার মেয়েকে আমার হাতে তুলে দেয় এবং আমি কুসুমকে বিয়ে করে নিয়ে সেখানে চলে যাবো এবং তারপরের থেকে তো তার আর মেয়ের সঙ্গে তাদের কারো সম্পর্কই থাকবে না। তাহলে তার মেয়ে কেমন আছে না আছে সেই সম্পর্কে খোঁজই বা কী করে পাবে বলুন তো। এতে করে ম্যাডাম আপনার কাজটা আসান হয়ে যাবে এবং আপনার এঙ্গেজমেন্টের আগেই দেখবেন যে এই কুসুম নামক জ্বরটাকে আমি গোড়া থেকে উপরে ফেলতে পারবো। অন্যদিকে যখন এই কথাটা ঈশান শুনতে পেরে যায় এবং ঈশান সঙ্গে সঙ্গে যখন ফোনটা কেটে দেয়, ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বলতে থাকে যে কী ব্যাপার, কী হলো এই জিনিসটা, আমি ফোন করলাম অথচ ম্যাডাম আমাকে কোনো কিছু না বলে ফোনটা রেখে দিল। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান ফোনটা দেবলীনাকে দেখা মাত্রই রেখে দেয় এবং বলতে থাকে যে তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই 100% সত্য, যে কুসুমের ক্ষতি করার জন্য দেবলীনা তুমি আবারও নোংরা একটা চক্রান্ত শুরু করে দিয়েছো আর সঞ্জয় হলো গিয়ে তোমার সেই হাতিয়ার, যাকে দিয়ে কিনা তুমি কুসুমের ক্ষতি করার চেষ্টা করছো। কিন্তু এই ঈশান থাকতে তো জাদুকরের কোনো ক্ষতি হতে দিবে না, প্রয়োজনে আমি তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি মেরে অবধি তোমাকে ফেলতে আমার হাত কাঁপবে না, কিন্তু তার সত্ত্বেও জাদুকরের কোনো কিছু অন্তত আমি হতে দেবো না। অন্যদিকে যখন আয়ুষের কাছে গিয়ে ঈশান বলতে থাকে যে ভাইদা ভাইদা তোর সঙ্গে আমার এমার্জেন্সি কিছু কথা আছে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ঈশান তুই একটু পরে আয় না, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে না ভাইদা না, আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, আমাদের হাতে একদমই সময় কম। ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ বলতে থাকে আচ্ছা ঠিক আছে বল কী হয়েছে, ঠিক সেই মুহূর্তেই ঈশানের সকল কথা শোনা মাত্র আয়ুষের হোশ উড়ে যায় এবং আয়ুষ বলতে থাকে ঈশান তোর কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে তো কুসুমের সামনে ঘোর বিপদ এবং কুসুমকে যে করে হোক না কেন বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, কারণ কুসুম আমাদের সকল বিপদ আপদে ঝাঁপিয়ে পড়েছে, অথচ ওর বিপদে যদি আমরা এরকম করে ওর সাথ না দিই তাহলে তো ওর প্রতি অন্যায় করা হবে। কিন্তু আমরা শুরু কোথা থেকে করবো বলতে, এখন যদি আমরা কাকার কাছে গিয়ে বলিও যে সঞ্জয় ছেলে হিসেবে অত্যন্ত খারাপ, কিন্তু তার সত্ত্বেও তো কাকা আমাদের কথা বিশ্বাস করবে না, কারণ সঞ্জয়ের বিরুদ্ধে আমাদের কাছে সেরকম কোনো প্রমাণই নেই। অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইদের মধ্যে এটাই বলার চেষ্টা করছি যে সঞ্জয় সম্পর্কে আমাদের সকল প্রমাণ জোগাড় করতে হবে এবং যত শীঘ্রই সম্ভব তত শীঘ্রই আমাদেরকে এই কাজটা করতে হবে, নয়তো বা ও কুসুমকে বিয়ে করে নিয়ে চলে যাবে। তোমাদের লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।